আমরা দেখছি যে যদি বাংলার ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু 4টি জায়গা থেকেই তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি আমরা দেশের দিকে দেখি সেখানে 13টি জায়গা থেকে সেখানে 11টি জায়গায় এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। দেশ জুড়ে উপনির্বাচনের ফলে এগিয়ে ইন্ডিয়া জোট। 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টিতে এগিয়ে রয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্র এগিয়ে তৃণমূল। উপনির্বাচনে মাত্র 2টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ যে সামনে লোকসভা নির্বাচন আমরা সেখানে দেখলাম যে বিজেপি কিন্তু তারা যে টার্গেট ছিল এবং তারা যেভাবে সেখানে প্রচার চালিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সেই ফল করতে পারেনি। যদিও তাদের সরকার গঠন হয়েছে কিন্তু যে টার্গেট নিয়ে তারা নেমেছিল সেই টার্গেট কিন্তু পূরণ করতে পারেনি। তবে এরপরও যদি এবার যদি আমরা উপনির্বাচনের দিকে নজর রাখি দেশ জুড়ে, সেখানেও মাত্র 2টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে। তবে 13টি বিধানসভা এলাকা থেকে 11টিতে এগিয়ে রয়েছে বিরোধীরা। সেই আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। দেশ জুড়ে যে ছবি, যেখানে 2টি আসনে এগিয়ে রয়েছে মাত্র এনডিএ, সেই ছবি কিন্তু এই মুহূর্তে এবং সেই আপডেট এই মুহূর্তে সামনে আসছে। আমি স্নেহার কাছে যাব। এই যে আমরা যদি দেশের দিকে নজর রাখি, এখানে বারবার বলা হচ্ছে যে বাংলায় ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সেই সামনে আসে না, সেই খবর পাওয়া যায় না। সেখানে কিন্তু মাত্র 2টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে, বাকিগুলিতে বিরোধীরা এগিয়ে রয়েছে। না দেখো, যেটা মানে একটা ট্রেন্ড তো আছে যে জেনারেলি উপনির্বাচনে জেনারেলি পট পরিবর্তন খুব একটা হয় না, কিন্তু তুমি যেটা বলছো 13টার মধ্যে এনডিএর হাতে শুধুমাত্র একটা আসনই ছিল, সেটা হচ্ছে কি বিহারে জেডিইউ একটা আসনে জিতেছিল। বিহারে যে জেডিইউ আসনটা জিতেছিল সেটা বিহারে জেডিইউ ধরে রেখেছে। এর সাথে আমারওয়াড়া, মধ্যপ্রদেশে আমারওয়াড়া যেটা কংগ্রেস জিতেছিল সেটাও কিন্তু এইবার বিজেপি জিততে চলেছে। এবং আরেকটা আসন হরিমপুর, উত্তরপ্রদেশ, তোমরা আর কিছুক্ষণ পরে খবর নেবে, ওটাতেও বিজেপি এগিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু যখন বাকি যে রাজ্যগুলোতে সেখানে কিন্তু আমাদের লস হয়নি, বরং কিন্তু আমাদের কিন্তু এই বাই ইলেকশনে গেইনই হয়েছে। বাই ইলেকশনে বিজেপির গেইন হয়েছে। সুমনদা কি বলবেন? এই যে বিরোধীরা এগিয়ে রয়েছে এবং বিজেপি বলছে যে বাই ইলেকশনে তাদের গেইন হয়েছে। ফলাফলই তো বলছে কাদের প্রতি মানুষ, মানে দেশের মানুষ কাদের যেমন আস্থা রেখেছিল, ফলাফলই বলছে যে কাদের প্রতি মানুষ এই 4টে যে বাকি যে বাই ইলেকশন তাদের কাদের প্রতি মানুষ আস্থা রেখেছে, কাদের প্রতি মানুষ আস্থা রাখেনি। এখানে আমি যা দেখলাম তাদের উত্তরাখণ্ডের 2টি আসন, হিমাচল প্রদেশের 3টি আসন আমরা জিতেছি। সবই আপনাদেরই ছিল সুমনদা, সেটা বলুন। আমি বলছি, আমি জানি, আমি তো বলছি না আম আদমি ঠিক যেমন না, ওগুলো সবগুলো আমাদের আসন ছিল। এখানে একটা, এখানে 3টে আসন আপনাদের এইখানকার পশ্চিমবঙ্গ আমি বলছি, কিন্তু ওই নিরিখে হিসাব করলে হবে না। ধরে রাখতে আমরা ধরে রাখতে পেরেছি হিমাচল ডিএম যে সবচেয়ে বড় হিমাচল প্রদেশ, যেখানে হিমাচল প্রদেশে যে সরকার ফেলার একটা একদম সব স্তরের প্রক্রিয়া বিজেপি নিয়ে নিয়েছিল, কেনা বেচা যেরকমভাবেই হোক, সেখানে দাঁড়িয়ে হিমাচল প্রদেশের মানুষ এটা প্রমাণ করলো যে হিমাচল প্রদেশের মানুষ বিজেপিকে এই যে তাদের এই যে ঘোড়া কেনা বেচার যে খেলা, যেটা তারা গোটা দেশ জুড়ে খেলছে, গোটা বিভিন্ন রাজ্য জুড়ে খেলছে, হিমাচল প্রদেশের মানুষ 3টে আসনে আবার আমাদের প্রতি আস্থা রেখে প্রমাণ করে দিল বিজেপির এই যে জিনিসটা, ঘোড়া কেনা বেচা খেলা বা এই যে জোর করে পেছনে সরকার নেওয়া, সেটা যে হিমাচল প্রদেশের মানুষ উৎখাত করে দিয়েছে, সেটা বুঝিয়ে দিয়েছে উত্তরাখণ্ডের মানুষ। উত্তরাখণ্ডের সরকার যদিও বিজেপির সরকার, কিন্তু উত্তরাখণ্ডে আমি জানি প্রবল শক্তি দিয়ে কংগ্রেসকে হারানোর মানে প্রতিক্রিয়া হচ্ছিল, প্রক্রিয়া কিন্তু তাতে মানুষ সাড়া দেয়নি, মানুষ কংগ্রেস সমর্থন করে। দেখুন, আমি আবার বললাম, এই লোকসভা নির্বাচন প্রমাণ করে দিয়েছেন যে যিনি 400 পারের কথা বলেছিলেন, আমি যাকে এআই প্রধানমন্ত্রী বলি, কারণ তিনি তো আবার মানুষের থেকে, তার ভগবান থেকে সৃষ্টি। আমি আবার দেখলাম একজন আজকে মানিকতলার একজন আবার পরাজিত প্রার্থী বলেন নাকি এআই এর মাধ্যমে ভোট করা উচিত। আসলে এখন বিজেপি এখন মানুষকে ছেড়ে আসে, এআই দিকে বেশি একটু মনোযোগ দিচ্ছে, এআই সরাসরি ভগবানের সাথে বিজেপি বেশি যোগাযোগ দিচ্ছে। এটা তো ব্যাপার যে এই যে অর্থাৎ যে মোদি ঝড় বা এই ঝড় বা সেই প্রচুর ঝড়ঝাপটা আমরা দেখলাম, ঝড়ঝাপটার পর গোটা ভারতবর্ষের মানুষ প্রমাণ করলো ঝড়ঝাপটা দিয়ে লাভ নেই। প্রকৃত মানুষের যে খেতে না পাওয়া, মানুষের যে চাকরি হারানো, মানুষের বেকারের যে জ্বালা যন্ত্রণা, মানে পেট্রোল পণ্য থেকে শুরু করে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে মানুষ যেমন দেশে ভোট দিয়েছিল, এই যে 11টা আসন, 13টার মধ্যে 11টা আসন ইন্ডিয়া প্রমাণ হলো। সেটাই এই যে দেশের যে ফলাফল সামনে আসছে, যে আপডেট এই মুহূর্তে সামনে আসছে, সেখানে এনডিএ মাত্র 2টো আসন এগিয়ে রয়েছে, বাকি 13টার মধ্যে 11টিতে বিরোধীরা রয়েছে। কি বলবেন? এটা আমরা প্রথম কথা হচ্ছে উপনির্বাচনে খুব বেশি ফলাফলের পার্থক্য হয় না সাধারণভাবে, অন্য রাজ্যে হয়। পশ্চিমবাংলায় খুব একটা ইতিহাস নিয়ে আমি আগেও বলেছি 3 থেকে 4 বার এরকম হয়েছে। যাই হোক, সেটার মধ্যে আর গেলাম না, একই কথা পুনরাবৃত্তি হবে। কিন্তু যেটা বলার, যেটা এর মধ্যে আরও 2টো ব্যাপার আছে, যেটা হচ্ছে যে বিজেপির যে রাজনীতি, ভয়ঙ্করভাবে অর্থনৈতিকভাবে যে মানুষকে শোষণ করার যে রাজনীতি, তার মধ্যে বিজেপির
আরও একটা জিনিস হয়েছে, বিজেপি হারেইনি শুধু, আপনি আরও একটু খোঁজ নিন, উত্তরাখণ্ডের একটা সিটে বিজেপি তৃতীয় স্থানে আছে বিএসপির পরে, প্রথম আছে কংগ্রেস। আবার উল্টো দিকে পাঞ্জাবের একটি সিটে আপ যেমন জিতছে তার সাথে বিজেপি থার্ড পজিশনে আছে। আমার কথাটা হচ্ছে যে এটাও আমার পাঞ্জাবে তো লড়াই আপ আর কংগ্রেস, আপ বিজেপির, আমি বিজেপি তো আছে, বিজেপি তো আছে, বিজেপি তৃতীয়। আপনারা এখানে কোন স্থানে আছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশের যে নির্বাচনী ফলাফল, তার মধ্যে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বারবার বলেছিলাম এই ধরনের অবস্থান গণতন্ত্রের পক্ষে উপযুক্ত না। তৃণমূল জিততো না তা নয়, কিন্তু এই ব্যবধান বাড়ানোর রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে তার একটা সামান্য আজ কিন্তু উত্তরাখণ্ডেও ঘটেছিল, দেশ জুড়ে ছিচিৎকার পড়েছে। কেননা সাধারণভাবে উত্তরাখণ্ডে এই ধরনের ঘটনা কোনোদিনই হয়নি। সেটা হলো একটা বুথ দখল করা এবং সেখানে চারজন মানুষ আহত হয়েছিল, এবং বিজেপির নেতৃত্বের পক্ষ থেকেও এটা একটা ভালো সাইন ছিল নিশ্চয়ই। আমরা বলি আমাদের পার্টির পক্ষ থেকেও বিজেপি ওই স্তরের নেতারা, 2-3 জন নেতৃত্ব, তারা এটা বলেছিলেন এটা স্থানীয় স্তরে হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কালচারের সাথে মেলে না। তা যাই হোক, এর মধ্যে সেই আসনটাতেও কংগ্রেসে গিয়ে আছে। আমি বলছি গোটা দেশ জুড়ে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে, আমাকে 2 মিনিট সময় দেবেন। আরেকটা ভয়ঙ্কর জিনিস আসছে, কিন্তু আমরা উপনির্বাচন নিয়ে আলোচনা করছি, ব্যাংক বেসরকারীকরণের বিল আসছে এবং সেই বিলটা, যে বিলটা গতবারে প্লেস করতে পারেনি আবার প্লেস করছে, আবার আটকানো হবে। কিন্তু এ তো ভয়ঙ্কর ট্রেন্ড, যেখানে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে ব্যাংকগুলো বেসরকারীকরণের জন্য যে বিল 2021-22 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের যে বিল আনা হয়েছিল, সেই বিল পুনরায় বিজেপি সরকার, এনডিএ সরকার আবার সেই বিলটাকে প্রডিউস করতে চাইছে। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণ শুধু না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে 5 লক্ষ কোটি টাকা ঋণ একচেটিয়া পুঁজিপতিদের, বড় লোকদের যে ছাড় দেওয়া হয়েছিল, সেই জায়গার থেকে তার থেকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খারাপ হয়, এরকম ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতিকে ক্রমাগত কয়েকটা মুষ্টিমেয় পুঁজিপতির হাতে সামগ্রিক ক্ষমতায় কেন্দ্রীভূত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আটকানো হবে, গতবারে কম শক্তি নিয়ে যেটা আটকানো হয়েছে এবারেও আটকানো হবে। ভারতবর্ষের বাস্তবতা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, সেই ওয়েলফেয়ার স্টেটকে রক্ষা আমাদের যে কোনো মূল্যে করতে হবে। আজকে উপনির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার সময় আলোচনা করতে বাধ্য হলাম। ভারতবর্ষ ভয়ঙ্করভাবে গণতন্ত্র বিপন্নতার দিকে যাবে। এই যে কথাটা বললেন কল্যাণ চৌবে, এটা কি সঠিক কথা বললেন নাকি? এআই থাকবে, এটা কি আসলে এনারা এই ধরনের ট্রেন্ড, আমি জানি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভারতবর্ষের গণতন্ত্র আদৌ রক্ষিত হবে কিনা করে রেখে দিয়ে গেছে সিপিএম। এই যে তৃণমূল যেগুলো করছে এগুলো তো সিপিএম সত্যি তো 34 বছর ধরে নিয়েছে। আমরা এমন ট্র্যাডিশন করেছিল, চারটে সিটে চারবার 4টে সিটে উপনির্বাচনে আমরা হেরেওছি। এমন ট্র্যাডিশন নিয়ে গেছে, কি করে ট্র্যাডিশন সত্যি তো ট্র্যাডিশন ছিল তো, একটা ইলেকশন, তাই তো একটা ওই ব্যাংকের কোঅপারেটিভ ইলেকশন পর্যন্ত রক্তকরণ ছাড়া, তাই নাকি চন্ডীগড় আমাদের কথা হচ্ছে যে নিজে বলছে আরে চন্ডীগড়ে আমাদের চন্ডীগড় ন্যাশনাল নিউজ হয়েছে, আরে চন্ডীগড়ে মোর ইলেকশন এরা কথা বলে, পশ্চিমবাংলায় গণতন্ত্র রাজনীতি, এই পুরো হিংসা হানাহানি রাজনীতি আছে সিপিএম। পশ্চিমবাংলার গণতন্ত্র সম্পর্কে বিজেপির কাছ থেকে আমরা